সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শোবিজ সেলিব্রিটিদের নিয়ে 18 নিউজের বিশেষ আয়োজন বক্স অফিসে। আমি আফতাব আপনাদের সঙ্গে আছি। আজ আমাদের সঙ্গে আছেন আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, খুব গুণী একজন অভিনেত্রী, দীপা খন্দকার। আপা কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, আর আপনাকে পেয়ে আরও বেশি ভালো লাগছে আপা। আর আজকের দিনটা আরও বেশি স্পেশাল আপনার কাছে বিকজ অফ চরকিতে ঘুমপড়ি নতুন একটা ফিল্ম আমরা রিলিজ অলরেডি দর্শক দেখা শুরু করে দিচ্ছে। একটু প্রথমেই জানতে চাইবো যে এটার কাজের অভিজ্ঞতার জায়গাটা। কাজের অভিজ্ঞতা তো দারুণ। প্রথমত আমি একদমই আমার পুরো ক্রেডিট আমি আমার ডিরেক্টরকে দিব, কারণ প্রীতম এত নাইস একটা ছেলে, মানে এত নাইস। সে যখন কাজটা করে আমি সবসময় বলি যে ও অনেস্টলি কাজটা করে, ভীষণ অনেস্টলি কাজটা করে। কাজটার প্রতি ওর যে ডেডিকেশন এবং টোটাল বিষয়টার প্রতি ওর যে অনেস্টি, ও ফাঁকি দেয়, নিজে ফাঁকি দেয় না এবং কাউকে ঠকানোর চেষ্টা করে না। এই জিনিসটা আমার কাছে মানে ওর সবচেয়ে বড় গুণ বলে আমার কাছে মনে হয়েছে, যে কারণে আমার কাছে বরাবরই মনে হয় এটা প্রীতমের সাথে আমার সেকেন্ড কাজ, জাহিদ প্রীতমের সাথে। সো আমার দুটো কাজের অভিজ্ঞতা আমার যেটা মনে হয় যে ও এরকমই যদি ও থাকে ও খুব ভালো করবে, ও খুব ভালো করবে। আমরাও শুনেছি যে জাহিদ প্রীতমের কাজ এরই মধ্যে আরও দুই একটা আমরা যেহেতু ওটিটি প্ল্যাটফর্মগুলোতে দেখেছি প্রশংসিত হয়েছে। এখানে তো আরেকটা প্রীতম আছে, প্রীতম হাসান। এই দুই প্রীতমের সাথে কাজ করার অভিজ্ঞতা মানে সো সুইট। ও আমি বলবো প্রীতম হাসানের তো অনেক ছোট মানুষ, আমাদের চেয়ে তো অনেক ছোট, কিন্তু সবকিছু মিলে আমার কাছে ওর মনে হয় দারুণ গান গায়, তার চেয়েও ভালো ও অ্যাক্টিং করে। ও মাই গড, মানে একটা সিঙ্গার, মানে একটা সময় এরকম ছিল আমাদের সময়ে কয়েকজন সিঙ্গার অভিনয় করছিল, তখন অনেকেই আর্টিস্টদের মধ্যে একটা ব্যাপার ছিল যে সিঙ্গাররা কেন অভিনয় করবে, বা ওরা অভিনয়টা পারবে কিনা। বাট প্রীতম যখন অভিনয় করে আমার কাছে মনে হয় যে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে ও অ্যাক্টিং করছে। আমার কাছে মনে হয়েছে যে ওকে অফ স্ক্রিন আমি যেরকম দেখছি অন স্ক্রিনও আমি তাই দেখছি, মানে ও একই রকম করছে, এত দারুণ, মানে বোঝাই যায় না যে ও অ্যাক্টিং করছে, এত সুন্দর, এত ইনভলভমেন্ট ওর। এই কথাটা একদমই সত্য, ভীষণ সিনসিয়ার। হ্যাঁ, এই কথাটা অনেক সিনসিয়ার। যে আমরা আরো অনেক পরিচালকের সাথে কথা বলেছি, তখন তারাও বললো যে প্রীতম আসলে অভিনয় করে না, ওর ক্যারেক্টারটাই আসলে। আর আরেকটা ব্যাপার আমি বলতে চাই, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স, ও স্ট্রাগল করা একটা ছেলে, তো যারা আসলে স্ট্রাগল করে বড় হয় তারা আসলে অনেক ভালো করে, এটা আমার এক্সপেরিয়েন্স বলে, বা আমি এটা মানে জোর গলায় বলতে চাই, যে যাদের লাইফস্টাইলটা অনেক স্ট্রাগলের ভেতর দিয়ে যায়। ওর বাবা মারা যাওয়ার পরে ওর যে লাইফস্টাইল মারা যাওয়ার পর, হ্যাঁ আমরা দেখেছি ওরা দুই ভাইয়ের স্ট্রাগলটা কিন্তু আমরা দেখেছি, দুই ভাইয়ের এই গানের পথ চলার জায়গাটাও আমরা আসলে দেখেছি। মানে বেঁচে থাকার যে স্ট্রাগলটা, এই স্ট্রাগলটা যারা করে তারা জীবনে খুব ভালো করে এবং তাদের মধ্যে এক ধরনের অনেস্টি থাকে কাজের ব্যাপারে। এটা খুব ভালো কথা বলেছেন। আমরা প্রায়ই শুনতে পাই যে যারা সিনিয়র মানুষগুলো বলে থাকেন যে আমরা যখন কাজ করি, যে জুনিয়রদের সাথে কাজ করতে গেলে অনেক ধরনের যে ওরা আমাদেরকে সম্মান করে না, অনেক সময় অনেক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। তা আপনার চোখে কি এরকম কিছু কি পড়েছে? যে এখন তো অনেকগুলো জুনিয়র ছেলেপেলেদের সাথে আপনি কাজ করেছেন, আর্টিস্টদের সাথে কাজ করেছেন। আমার ক্ষেত্রে উল্টা হয়। আমার কাছে মনে হয় আমি জুনিয়রদের সাথে বেশি কাজ করতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এনজয় করি। এবং বাই হার্ট একটা কথা আমি বলতে চাই, আমি জুনিয়রদের থেকে শিখতে চাই এবং শিখি, প্রতিনিয়ত শিখি। কারণ আমার কাছে মনে হয় আমি আমার জায়গায় কখনো রিজিড থাকতে চাই না, কারণ আসলে যুগ তো সামনের দিকে এগোবে। এখন আমি যদি পিছনে টেনে নিয়ে যাই, সব সময় পেছনটাকে ধরে রাখি, আমি আমার পাস্টকে ধরে রাখি, তাহলে কিন্তু আমি লাইফে কিছু মানে এনজয় করতে পারবো না বা লাইফে কিছু শিখতে পারবো না। সারাক্ষণ যদি আমি মনে করি যে আমরা এই করতাম, আমাদের সময় এরকম ছিল, ওরকম ছিল, তাহলে তো আমি ওখানেই পড়ে থাকলাম। আমি ওখানে পড়ে থাকতে চাই না। আমি চাই যে নতুন জেনারেশনের সাথে মার্চ করতে এবং আমি সেটা এনজয় করি। আমি আমার ছেলের গানের চয়েস যখন আমি দেখি যে ও 17, আমার ছেলের বয়স, ও যে গানগুলো শুনে, একটা সময় আমার মনে হতো যেগুলো কি গান শুনে, পরে আবার দেখলাম যে না, যখন আমি শোনার চেষ্টা করি, মনোযোগ দিয়ে শুনি,
তখন দেখি আমার কিন্তু ভালো লাগছে। এই যে প্রীতমের কথাই যদি আসি, আমি প্রীতমের গান তো আমি ভীষণ পছন্দ করি। আমরা কোক স্টুডিওতে ওর মানে প্রচুর মানে ভালো আমি লিটারেলি কোক স্টুডিওর গান বলেন বা কোক স্টুডিও ছাড়াও ও যে গানগুলো গেয়েছে, আমি তো লিটারেলি ফ্যান ওর তাহলে? গানগুলোর। সো আমার কাছে কখনোই মনে হয় না তাই বলে আমি খালিদ হাসান মিলুর গান পছন্দ করছি না বা হচ্ছে ব্যাক আমাদের সময়ের গান আমি ভুলে যাচ্ছি, সেটা না। আমার কথা হচ্ছে ওইটা আমি ওই সময় এনজয় করেছি, এটা আমি এখন এনজয় করছি, তাই বলে ওইটার জন্য আমি এটাকে ভালো লাগলেও আমি বলবো যে আমার ভালো লাগেনি। আমি আসলে এই টাইপের মানুষ না। আমরা জানি যে এই এই ফিল্মটা ছাড়াও ওটিটিতে আরো দুই একটা কাজ আসছে, বড় স্ক্রিনেও দুই একটা কাজ, একটু যদি ইনফর্ম করতেন যে কি কি। আমার হাইড অ্যান্ড সিক নামে একটা ওটিটিতে দীপ্ত প্লেতে আসবে, একটা সিরিয়াল ওটা। আর হচ্ছে ফ্রেঞ্জি তো গেল, আর বিঞ্জে আরও একটা ইয়ে আসবে ফিল্ম, সেটা হচ্ছে অনন্য প্রতীক অনন্য প্রতীক চৌধুরী, ওর চয়নিকা চৌধুরী, অরুণ চৌধুরীর ছেলে, ওর ডেবিউ একটা কাজ ও ডিরেকশন দিয়েছে বিঞ্জের জন্য, ওটাও দারুণ একটা কাজ। আর ফিল্মের কথা, ফিল্মে জাহিদ হোসেন যিনি ডিরেক্টর, ওনার একটা কাজ সামনে আসবে যেটা ডাবিং এবং শুটিং কমপ্লিট করা আছে, ঋতু কামিনী নাম। ওটাতে আমি মেন রোল করেছি। খুবই দারুণ একটা গল্প, ওটা খুব ভালো একটা গল্প। তাহলে কি আমি বলবো যে দীপাপা একদম ফুল ফেজ এখন সিনেমায় একদম ব্যস্ত? না, আসলে এরকম না। ফুল ফেজ সিনেমা বা ওটিটি বা নাটক বা অ্যাড এরকম ডিফারেন্সিয়েট করা যাবে না, কারণ হচ্ছে সব কিছুই করছি। ওটিটিরও কাজ করছি, যেমন কালকেই একটা বিজ্ঞাপনেরও কাজ করলাম। এই বছরে আলহামদুলিল্লাহ 2 মাস পার হতে আমি অলরেডি 2-3টা বিজ্ঞাপনেরও কাজ করেছি। সো সবকিছুই করছি। আমার কাছে অ্যাক্টিংটা প্রায়োরিটি, সেটা বিজ্ঞাপনে হোক, সেটা সিনেমায় হোক, ওটিটিতে হোক, নাটকে হোক, ওটা কোনো বিষয় না। আবার গল্প করবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। দর্শক নিয়ে নিয়েছে ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি অল্প কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমাদের সঙ্গে আছে আমাদের প্রিয় মানুষ দীপা খন্দকার। আবার বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আমরা যদি একটু পাশের দেশে তাকাই বা পাশের দেশে আমরা যে গল্পগুলো এই সময়ে হচ্ছে দেখি, বিভিন্ন অভিনেতা বা অভিনেত্রীর বিভিন্ন চরিত্র বলি, ক্যারেক্টার বলি, বয়সের উপর নির্ভর করে আসলে গল্পগুলো মেক করা হচ্ছে। সেক্ষেত্রে আসলে সব ধরনের অভিনেতা, সব বয়সের অভিনেতা অভিনেত্রীরা কাজ করার একটা সুযোগ পাচ্ছে। এই সময় এসে অনেকেই বলছে যে, আমাদের এই পরিচালকরা বলছে যে এই সময় একটা ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে, যে আমরা সিনিয়রদেরকে পাচ্ছি না, সিনিয়র অভিনয় করছে না বা আমরা স্ক্রিনে দেখছি না। তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? আমার কাছে যেটা মনে হয় যে সিনিয়ররা অভিনয় করছে না বা পাচ্ছে না, বিষয়টা এরকম না। সিনিয়রদেরকে যদি নিতে হয়, তাদেরকে তো আসলে যোগ্য সম্মানটা দিয়ে নিতে হবে, সেটা ক্যারেক্টারের দিক দিয়ে হোক, পারিশ্রমিকের দিক দিয়ে হোক, সেই সম্মানটা দিতে হবে। আমার কাছে যেটা মনে হয় যে, আমাকে অনেক নাটকে অনেকে বলে, কিন্তু সব নাটক করা হয় না। দেখা যায় যে আমার কাছে মনে হয় যে আমি শুধু শুধু তো আসলে একটা নাটক অভিনয় করতে চাই না, যে মিনিমাম আমার কিছু করার থাকতে হবে। অবশ্যই অবশ্যই। তো আবার অনেকের ক্ষেত্রে যেটা হয়, ধরেন জীবনের প্রয়োজনে হয়তো করতে হচ্ছে, বা মাস শেষে আমাদের হয়তো একটা টাকা দরকার, সেজন্য আমাকে হয়তো 5টা নাটকে অভিনয় করতে হবে, এরকম হয়তো বা কখনো করছি। কিন্তু যার নাকি এই নিডসটা নাই, সে ওই ক্যারেক্টারগুলো কেন করবে? আচ্ছা, তখন তার মনে হবে যে হ্যাঁ, আমার শিল্প সত্তাকে যে তুলে ধরবে, ওরকম একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার বা সুন্দর একটা ক্যারেক্টার আমাকে প্রেজেন্ট করবে ওইভাবে, তখন আমি কাজটা করব। বিষয়টা মেইন কিন্তু আপনার ক্যারেক্টারটা আপনাকে একটা ভালো ক্যারেক্টার মানে সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে আসলে গল্প বাজেটও একটা বিষয়
করে, যে আমরা দেখি যে এখন খুব ছোটোখাটো দুই একটা ক্যারেক্টার, একটা বেডরুম, ছোটোখাটো একটা বিষয়ের মধ্যে আসলে শেষ করে দেওয়ার একটা টেন্ডেন্সি এখনকার নাটকগুলোতে। আমরা পরিবারকে দেখছি না, আগে যে বড় বড় পরিবার দেখতাম নাটকের মধ্যে, এই এগুলোও তো আমরা দেখছি না। না, সেটা আমরা দেখছি না, মানে সেটা এক ধরনের বিষয় বা বাজেট বা সবসময় যে বাজেটের জন্য হচ্ছে না আমার কাছে সেটা মনে হয় না। কারণ ওই যে দুইজনের ক্যারেক্টার, সেটা কিন্তু একটা বয়স্ক দুইজনের গল্পও হতে পারে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় গল্পের অভাব বা ভাবনার অভাব, যে আমি আসলে কিরকম চাই এরকমও আমরা করতে পারি। ট্রেন্ড সবসময় ট্রেন্ডে চলা সেটা না করে, মানে ট্রেন্ডটা বানাতেও হয় কখনো কখনো, ট্রেন্ডটা তৈরি করতে হয়। যেমন আমার কাছে মনে হয়, যেমন ধরেন একটা ওটিটিতে যেটা আমরা দেখি নর্মালি, একটা ক্রাইম সিরিয়াল বা ক্রাইম থ্রিলার যখন হিট করে, তখন সবাই ক্রাইম থ্রিলার বানানো শুরু করে দেয়, বা আমি জানি না যে চ্যানেলগুলো বলে দেয় কিনা যে ক্রাইম থ্রিলার বানাও, কমেডি বানালে কমেডি দেখা যায়। হ্যাঁ, একই রকম। তারপরে হচ্ছে কিছু কমেডি, একই টাইপের কমেডি, ওরকমই, যে এইটাই এখন সবাই পছন্দ করছে। আমার কথা হচ্ছে পছন্দ করাতেও হবে, ওই টেস্টটা ক্রিয়েট করতে হবে। ডিফারেন্ট গল্প তো আমরা করতেই পারি। একটা কমেডি কিন্তু একটা ওল্ড হোমের গল্পও হতে পারে, একটা ম্যাচিওর যার বাচ্চার বয়স 15-20 বছর সেরকম ফ্যামিলিরও হতে পারে। মানে এরকম, আমার কথা হচ্ছে ডিফারেন্ট কেন আমরা করছি না। মানে ঈদে আমি অনেক সময় দেখি, বা যখন নাটক দেখতে বসি, এখন তো যেহেতু সব নাটকই ইউটিউবে পাওয়া যায়, সো আগের মতো টাইম মেনটেন করে তো আর দেখতে হয় না। আমার মাঝে মাঝে হয় যে টানা 2 দিন আমি ননস্টপ হয়তো ইউটিউব দেখে নাটক দেখছি। 4-5টা নাটক দেখার পরে মনে হয় কি যে একটাই দেখছি আমি, বা একই রকমই দেখছি, ডিফারেন্ট কিছু খুঁজে পাচ্ছি না। তো আমি চাই এরকম না হয়ে একটু ভিন্ন কিছু হোক, ডিফারেন্ট হোক। আমি যে প্রশ্ন, আপনি কথা প্রসঙ্গে উত্তরটা দিয়ে দিয়েছেন, আমি প্রশ্নটা করতাম যে আপা, আমি যদি ভুল না করি প্রায় 25 বছরের উপরে কেরিয়ার আপনার, 27 হবে। তো একটা সময়ে আপনারা কিভাবে আসলে কাস্ট পেতেন, যে অভিনয়ের ভিত্তিতে? আমরা এখন যখন শুনি যে কোনো তারকাকে বা অভিনেতা অভিনেত্রীকে নেওয়া হচ্ছে তার ফেসবুকের ভিউ কিংবা টিকটকের ভিউ নির্দেশে, সে তারকারা যখন অভিনয়ে যাচ্ছে, যে আপনি যে বললেন যে আপনি ইউটিউবে দেখছেন, ইউটিউবে কিন্তু একটা আলাদা গ্রুপ এখন তৈরি হয়েছে। তো ওইখানে আমরা দেখেন ভাষার ব্যবহারগুলো একটু দেখবেন, তারপরে হচ্ছে গল্পের প্যাটার্ন। তো এইগুলো আসলে আমাদের সোসাইটিকে আসলে কতটুকু রিপ্রেজেন্ট করছে আপা? আসলে যেটা হয়, আমি সেটাকেও খুব বেশি আমি যে খারাপ চোখে দেখব সেটাও না, কারণ হচ্ছে ওটারও একটা দর্শক আছে। হ্যাঁ, ওটা আছে বলেই মানুষ দেখছে, ভিউ বাড়ছে, এবং ওই চাহিদাটা তৈরি হচ্ছে, এবং ওইভাবে নাটকটা বানানো হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে আমি ওটারই পক্ষপাতী, যে এই মানুষগুলোরই কি আমরা টেস্ট চেঞ্জ করতে পারি না? আমরা তাদেরকে কেন টেস্ট চেঞ্জ করছি না, বা তাদেরকে টেস্ট চেঞ্জ না করে আমরা টেস্ট নষ্টটা কেন করছি? প্রতিনিয়ত তাদেরকে আমরা টেস্ট নষ্ট করার পক্ষে কেন থাকছি? আমরা একটু একটু করে চেষ্টা করি, সবারই তো কিছু দায়িত্ববোধ থাকা উচিত, আর্টিস্ট হোক, ডিরেক্টর হোক, রাইটার হোক, একটু দায়িত্ববোধ নিয়ে যদি কাজটা করি, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমাদের সোসাইটিটাও ভালো হবে। যখন একটা জিনিস সারা জীবন আমি মেনটেন করেছি, বা আমি চেষ্টা করেছি, আমার ব্যক্তিগত জীবন দিয়ে আমি বলবো, যখন আমি বিয়েও করিনি তখনও না একটা সময় আমার কাছে মনে হতো যে আমি এই কাজটা করব, আমার তখন কিন্তু আমরা জানতাম না যে সব কিছু ইউটিউবে পাওয়া যাবে বা ইউটিউবে থেকে যাবে। তো তারপরেও আমি ভাবতাম যে আমার কোনোদিন আমার সন্তানরা আসবে, তারা এসে যেন আমার সম্পর্কে কোনো নেগেটিভ কথা না শোনে। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, এটা আমি সব সময় আমার মাথায় কাজ করতো, স্টিল এখনো আমি মেনটেন করি যে আমার ছেলে যেন কারো কাছে ছোট না হয় আমার জন্য, বা আমার মেয়ে যেন কারো কাছে ছোট না হয় আমার জন্য। তো এইটুকু যদি কেউ চিন্তা করে যে ভবিষ্যতে তোমার বাচ্চাকে কেউ বলবে যে তোমার মা এগুলা করেছে, তোমার বাবা এগুলা করেছে, মানে এই জিনিসটা কি তোমার ভালো লাগবে? হ্যাঁ, এই যে কথাটা আপনার কথার মধ্যে আসলো যে আমাদের এই মিডিয়াতে কিছু, আমি বলি 27 বছরের উপরে কেরিয়ার আপা, তো
আপনার বিয়ের পরে এই পর্যন্ত কিন্তু অনেক ভালো ভালো কাজ আমরা দেখেছি, স্টিল নাও আমরা দেখছি। তো আমাদের তারকাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে আসলে বিয়ের পরে কেরিয়ারটা আসলে নষ্ট হয়ে যায়, বিয়ের পর অনেক ধরনের পারিপার্শ্বিকতা আছে, অনেক সময় বিয়েটাকে আসলে অন স্ক্রিনেও আসলে নিয়ে আসতে হয় না। তো আপনার কি মনে হয় আসলে বিয়ে করলে আসলে কেরিয়ার কোন সময় ফল করে? আসলে মানে বিয়েটা ক্যারিয়ারের প্রতিবন্ধকতা যদি হয়, সেটা দুই তরফ থেকেই হয় অনেক সময়। আমার কাছে মনে হয় যে এখন আমি যদি বিয়ের আগে আমি চিন্তা করতাম যে আমাকে আসলে একটা বিজনেসম্যানকে বিয়ে করতে হবে বা আমি একটা শোপিস হয়ে থাকবো তার লাইফে, তো আমি কি চুজ করছি সেটা হচ্ছে Important. ইম্পর্টেন্ট। এখন আমার কাছে আসলে সেটা মনে হয় নাই বিয়ের আগে। আমার নিজের ক্যারিয়ারেও তো আপনারাও জানেন যে সেই অপশন তো ছিল যে চাইলে আমিও এরকম করতে পারতাম যে হ্যাঁ আমি একটা শোপিস হয়ে থাকবো, এরকম একটা মাল্টি মিলিয়নিয়ার কাউকে বিয়ে করব, দেশ বিদেশে ঘুরবো, শোপিস হয়ে থাকবো। যারা ওই লাইফটা চুজ করেছে তারপরে একটা সময় ওই লাইফটা লিড করার পরে ধরেন কয়েক বছর ভাল লাগবে হয়তো ওই লাইফটা, যে আমি 5 বছর আমি খুব এরকম শোষা একটা লাইফ লিড করলাম, তারপরে মনে হবে যে আচ্ছা আমি কোথায়, এক্স্যাক্টলি, আমি কোথায়, সেই তখন আমিটাকে- মনে হবে আমার ক্যারিয়ারটা নষ্ট হলো বিয়ের কারণে। আসলে বিয়ের কারণে না, সিদ্ধান্তের কারণে। সিদ্ধান্তের কারণে। এবং যে লাইফটা চায় সে সেই লাইফটাই পায় আসলে। এটা খুব ভালো, মানে আমাদের এই সময় তারকাদের আসলে এই বিষয়টা জানার খুব দরকার। গল্প করব, ছোট্ট আরেকটা বিরতি নিয়েছি। দর্শক নিয়ে নিচ্ছে ছোট্ট আরেকটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি অল্প কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম আরও একটি বার, আমাদের সঙ্গে আছেন দীপাপা। দীপাপা, আমরা কিছু ক্রাইসিস নিয়ে কথা বলছিলাম, যেহেতু আপনার কাছে পেয়েছি, আমরা আরও কিছু এই জিনিসগুলো একটু ইনভেন্ট করার চেষ্টা করি। যে আপা, অনেকেই বলছেন আমাদের কাছে এই সেটে আসলে অনেক তারকারা আসেন, অনেক নতুন পুরনোরা আসে, যে নাটকে একটা সিন্ডিকেট ওয়াইজ কাজ করতো একটা সময়, এখনও সেই কাজগুলো করছে, এখনই প্রাদুর্ভাবের জায়গাটা আরও বেশি। আপনারা কি কখনো এইসব সিন্ডিকেটে পড়েছেন যে এই তারকাকে ছাড়া অভিনয় করবে না, এই পরিচালক এই তারকাকে ছাড়া অভিনয় করবে না, এই ধরনের কোনো সিন্ডিকেটে কি আপনারা পড়েছেন কখনো? এটা আসলে সারা জীবনই ছিল, সারা জীবনই। মানে এটাকে আসলে সিন্ডিকেট বলেন অথবা কমফোর্ট জোনও বলতে পারেন। আমি একটু পজিটিভ মানুষ, আমি পজিটিভলি চমৎকার। দেখি। সো আমি আসলে মানে আমাকে কেউ নিচ্ছে না মানেই সে খারাপ বা সেটা সিন্ডিকেট, সেটা খুব নেগেটিভ বিষয়টা আমি এভাবে দেখি না। আমার কাছে মনে হয় যে যে যার সাথে কমফোর্টেবল ফিল করে সে তাকে নিয়ে কাজ করে। অনেক সময় অনেকে নতুন কাউকে বা হচ্ছে, নতুন বলতে আমি বুঝাচ্ছি যে তার গ্রিপের বাইরের আর্টিস্টকে নিয়ে কমফোর্টেবল ফিল করে না, মনে করে যে আমি হয়তো হ্যান্ডেল করতে পারবো না বা কাজটা হয়তো ঠিক হবে না, এক ধরনের ভয় কাজ করে, সব কিছু মিলে হয়ে ওঠে না। বা প্ল্যানিংয়ের সময় হয় না যে যারা আমার আশেপাশে আছে, হয়তো আমি ডিরেক্টর বা রাইটার তাকেই দেখতে পায় ওই ক্যারেক্টারটাতে, তখন কাস্টিংটা ওইভাবেই হয়। আবার তার বাইরে যে হয় না সেটাও কিন্তু না হলে তো আমরা আসলে, আমি তো এখনো পর্যন্ত কাজ যেহেতু করে যাচ্ছি, সবার সাথে তো আমার মানে সবাই আমার গ্রিপের মানুষ না। বা এই যে বললাম যে জাহিদ প্রীতম, ওর সাথে তো ফ্রেন্ডজি আমার ফার্স্ট কাজ ছিল, তো ওটা তো ওকে তখন আমি চিনতামই না, জানতামই না, তো ও আমাকে বাইরে থেকেই কাস্ট করেছে। আমি ভিকি জাহিদের সাথে কাজ করেছি, ভিকি জাহিদ নতুনদের সাথে কাজ করা হয়েছে, হ্যাঁ, আরিয়ানের সাথে কাজ করেছি, মানে নতুন অনেকের সাথেই। তারপর ভাই ব্রাদার গ্রুপের তো অলমোস্ট সবার সাথে আমার কাজ হয়েছে। সো ওইভাবে চিন্তা করলে আমার কাছে মনে হয় ওই যে আমি বলবো যে যে যার সাথে কমফোর্টেবল আর কি। এটা আসলে একটা বিষয় যে অনেক সময় আপনি যেটা বললেন জাপা, যে কমফোর্ট জোন, দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আমি মনে করি। সেই ক্ষেত্রে আমরা অনেক সময়, আমি সাংবাদিক হিসেবেও মাঝে মধ্যে লজ্জা ফিল করি, এই কারণে যে আমরা প্রপার সময় প্রপার মানুষটাকে আমরা পোর্ট্রেট করতে ভুলে যাই। যেমন ধরেন একজন মানুষ 80 কেজির থেকে 79 কেজি হলো বা অন্য কিছু হলো, এগুলো কি খবরের শিরোনামে দিতে আসছে, উঠাচ্ছে, কিন্তু একটা মানুষ আসলেই ভালো কাজ করছে, সেই মানুষটাকে আমরা পোর্ট্রেট করি না। তো এই যে মানে বডি শেমিং নিয়ে যে আমাদের এত চটকদার নিউজ মানে দেওয়া, মানে এই জিনিসটাকে আসলে আপনি কিভাবে দেখেন? আমার কাছে মনে হয় যে এগুলো খামাখা আর কি।
মানে আপনি একবার আমাকে সেটা জিজ্ঞেস করতে পারেন, ওইটা বারবার বারবার বারবার, মানে তখন না আসলে খুবই বিচ্ছিরি হয়ে যায় বিষয়টা। মানে তখন হয় কি, মানে আমরা তো আসলে মিডিয়া বিলং করি কাজের জন্য, এর বাইরে আমি আমার বাসায় কি করছি, প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা জার্নালিস্ট এসে যদি জিজ্ঞেস করে আপনি বাসায় কি রান্না করেন, আপনার ছেলে কি খেতে পছন্দ করে, মেয়ে কি খেতে পছন্দ করে, ভাইয়া কি খেতে পছন্দ করে, আমার কথা হচ্ছে এটা একবার একটা অনুষ্ঠানে জিজ্ঞেস করলে বা ওই টাইপের অনুষ্ঠান হলে ঠিক আছে, কিন্তু সব সময় এটা নিয়েই আমার জীবন না। আমার আসলে কাজটা আসল, আমি কি কাজ করছি সেটা জরুরি। আবার জার্নালিস্টদের ক্ষেত্রে আমি বলবো যে স্টাডির অভাবও থাকে, যে একজন আরেকজনেরটা দেখেই সে কপি করছে, ওটা না করে আসলে একটু খোঁজ নিয়ে, যেমন আজকে আমরা বসছি আমার ঘুমপড়ি নিয়ে কথা বলার জন্য, তো আমরা ঘুমপড়ি নিয়েই কথা বলছি। সো যদি এরকম না হয়, হয়তো সে জানেই না যে আমার রিসেন্টলি একটা কাজ রিলিজ হচ্ছে, বা হচ্ছে তার আগেই আরেকটা কাজ রিলিজ হলো, বা তার কাজ নিয়ে তো আমার কথা বলার অপশন আছে। এক হতো যে হ্যাঁ আমার কাজ নিয়ে আসলে কথা বলার অপশন নাই, আমি এখন আর কোনো কাজ করছি না, আমি বাসায় আছি, হঠাৎ করে আমি একদিন এলাম, তখন হয়তো আমাকে জিজ্ঞেস করা যেতে পারে যে বাসায় আপনি কি করেন, কি রান্না করেন, কি খান, ওটা আলাদা একটা হইতে পারে। হ্যাঁ, বিষয়টা এরকম। আমার কথা হচ্ছে কিন্তু আমরা তো বিলং করি কাজটা, সো কাজ নিয়ে কথা বলাটাই ভালো। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের অনেকেই বলেন যে আপা, যে প্রতিটা বয়সেরই কিন্তু আলাদা সৌন্দর্য আছে, এটা আমি বিশ্বাস করি। তো ওই বিষয়টা যে আমরা আসলে ন্যাচারালি যে সৌন্দর্যটা আমরা দেখি একটা মানুষের, অনেকভাবে কৃত্রিমভাবে সেই সৌন্দর্যটাকে এখন মিডিয়াতে অনেকেই ধরে রাখার চেষ্টা করে। তো এই মানুষগুলোকে আসলে আপনি কি মেসেজ দিতে চান, যে আপনি কিভাবে আছেন আপনার মতো করে এতটা সময় ধরে? আমার কাছে যেটা মনে হয় কি, কৃত্রিম হোক যেভাবে হোক, কেউ যদি নিজেকে সুন্দর রাখতে চায়, যে কোনো ওয়েতে হোক না কেন, সে রাইটস তার আছে। আর মানুষের মনটা হচ্ছে আসল, যে ধরেন একটা ইনজেকশন দিয়েও যদি সে সুন্দর হয়, ক্ষতি কি, অসুবিধা কি? আমি কি একটু লিপস্টিক লাগাচ্ছি না, বা আরেকজন কি একটু লিপস্টিক লাগাচ্ছে না, সুন্দর হওয়ার জন্যই তো। একটা ভালো শাড়িকে আমরা চুজ করছি না, তো এটা যদি দোষের না হয়, একটা ইনজেকশন দিলে দোষ হবে কেন? মানে ওইটা হচ্ছে যার যার ব্যক্তিগত ডিসিশন, ওইটা নিয়ে আসলে ও যে করলো সে মিন মাইন্ডেড হয়ে গেল, যে করেনি সে খুব ব্রড মাইন্ডেড হয়ে গেল, আমি এরকম মনে করি না। যে কারণে বরাবরই আমি বলছি যে ওই যে প্রথম কোশ্চেনে আপনি যেটা আমাকে বলছিলেন, আমি আবার ওই কোশ্চেনে ফেরত যাচ্ছি এই কথার পরিপ্রেক্ষিতে, যে বলছিলেন যে ছোটরা সম্মানের ব্যাপারটা সম্মান দেয় কিনা, সব সময় আসলে দোষ দেখলে হয় না। শুধু কি ছোটদেরই দায়িত্ব যে বড়দেরকে সালাম দিবে, উইলিংলি এসে কথা বলবে? আমি ধরে নেই যে ও হয়তো শাই ফিল করবে, অথবা ও হয়তো ভয় পাচ্ছে, ও হয়তো ওই এক্সেসটা নেয়ার ওর সাহস নাই, বা আনইজি ফিল করছে। ওয়াই নট মি? আমি কেন আগায় যাচ্ছি না? আমি কেন যে ও জিজ্ঞেস করছি না যে তুমি কেমন আছো? তাতে কি ক্ষতিটা হতে পারে? অবশ্যই, মানে তাতে কি আমি ছোট হয়ে যাব, বা তাতে কি এমন হবে? বরঞ্চ আমি যদি এটা করি, ও বরঞ্চ ওর ভেতরে একটা ভালো লাগা তৈরি হবে, ওর মনে হবে যে আচ্ছা, ওর ভয় যদি থেকে থাকে সেটা কেটে যাবে। ঠিক আবার ওখানে ফেরত আসি যে কেউ সেটা আপনার কৃত্রিমভাবে সুন্দর হোক, বা মেডিটেশন করে হোক, এক্সারসাইজ করে হোক, সুন্দর কাপড় পরে হোক, নিজেকে সুন্দর রাখাটা প্রত্যেকের রাইটস, এবং আমি এটাকে পজিটিভলি দেখি যে সে নিজেকে মেনটেন করছে, সে নিজের জন্য করছে, যা কিছু করছে নিজের জন্য করছে। সো নিজের জন্য করাই উচিত সবারই। খুব ভালো লাগলো যে আপা একদম পুরো অনুষ্ঠানটা জুড়ে খুব পজিটিভ। আমরা এইসব পজিটিভ মানুষগুলোকেই আমরা চাই আমাদের পাশে। আবার ছোট্ট করে যদি এটিএন নিউজের দর্শকদের কিছু বলা থাকে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, আপনারা এতক্ষণ ধরে আমাদের আড্ডা কথা এগুলো শুনলেন, এবং আমাদের কাজগুলো দেখবেন, আমাদের সাথে থাকবেন, আর সবার আগে নিজে ভালো থাকবেন, আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনি ভালো থাকলে দেখবেন সবাই ভালো থাকবে। ভালোটা দেখার চেষ্টা করবেন, খারাপটা না দেখে। খারাপটা আমরা দেখব না, আসলে আমার খারাপ তো ঘটতেই থাকে। আমার যেটা প্র্যাকটিস আমি করতে চাই সেটা হচ্ছে আমি খারাপটা
না দেখার চেষ্টা করি, যে সব অনেক সময় গায়ের উপর এসে পড়ে, তারপরেও আমি চেষ্টা করি যে ওকে ফাইন, বাদ, ওটা আমি দেখব না, আমি ভালোটা দেখব। সো এরকম করে যদি আমরা দেখতে পারি, আমাদের চারপাশটা নিশ্চয়ই অনেক সুন্দর হবে। আসলে খুব ইম্পর্টেন্ট একটা কথা, যেটা আছে বুরা মত দেখো, বুরা মত শুনো, বুরা মত বলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী অনুষ্ঠানে ফিরে আসবো নিশ্চয়ই অন্য কোনো তারকাকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।